এটা হচ্ছে আপনাদের ৮ নম্বর উইক চলতেছে। আমি আসলে গতকাল রাতেই অ্যাটেম্প্ট নিয়েছিলাম আপনাদের টার্ম পেপার প্রেজেন্টেশনটা সেট দেওয়ার জন্য। কিন্তু আসলে আমি পেরে উঠিনি। বাট আশা রাখি আমি আজকে রাতের মধ্যে আপনাদের টার্ম পেপারটা সেট দিয়ে দিব। এবং হয়তোবা এই উইক শেষ হতে আম এই সপ্তাহে যেহেতু আপনাদের 8 উইক শুরু হয়ে গিয়েছে, আমি আসলে গতকাল রাতেই আপনাদের টার্ম পেপারটা সেটআপ দেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু আমি একটু ব্যস্ততার কারণে সময় করতে পারিনি। শেষ করতে পারিনি আসলে। আম সো আমি হয়তোবা আজকের মধ্যে আপনাদের টার্ম পেপারগুলো সেটআপ দেওয়ার চেষ্টা করব। যেহেতু 12 উইকে আপনাদের পেপার কোর্স শেষ হয়ে যাবে। এবং কেস স্টাডিজ গুলাও হয়তোবা আমি এই সপ্তাহের মধ্যেই আপনাদের দিয়ে দিব। আশা রাখি। আসেন, আমি আমার এই উইকের যে লেকচার দুটো আছে, সেই লেকচার দুটোতে যাচ্ছি। আচ্ছা, দেখেন আজকে আমি যে উম, যে কি বলবো অফেন্স গুলো নিয়ে আলোচনা করব। এর মধ্যে পাবলিক হেলথ, সেফটি এবং অফেন্স রিলেটিং টু রিলিজিয়ন এবং পাবলিক হেলথের মধ্যে নিউসেন্স যে ব্যাপারটা সেই ব্যাপারটা আছে। এখন নিউসেন্সের কি বলবো নুইসেন্সটা মেইনলি ল অফ টর্টে কভার করা হয়। যেহেতু আপনারা ম্যাক্সিমামই জানেন যে বাংলাদেশে ল অফ টর্টে কোনো অ্যাপ্লিকেবিলিটি নেই, সেই সার্কামস্টেন্সেসে বিভিন্ন কি বলবো বিভিন্ন অ্যাক্টের মধ্যে বিভিন্ন সেকশনগুলা ইনক্লুডিং আছে। এর মধ্যে কিছু আপনাদের পেনাল কোডেও টর্ট রিলেটেড কিছু অফেন্সের উল্লেখ আছে। সো আজকে এই যে যে পাবলিক নিউসেন্সের যে জিনিসগুলা বা নেগলিজেন্স অফ অ্যাক্ট যেগুলো, এগুলো মেইনলি টর্টে আপনারা পড়েছেন বা টর্টেই মূলত পড়ানো হয়। তারপর পেনাল কোডে সাপোজ ধরেন পেনাল কোডের ইম্পর্টেন্ট যে পোর্শন গুলো আছে, লাইক অফেন্স রিলেটিং টু বডি বা প্রপার্টি, মানে সাপোজ মার্ডার বা হার্ট বা চুরি ডাকাতি, এই অফেন্স গুলো আপনাদের যতটা ইম্পর্টেন্ট ফর বার কাউন্সিল এক্সাম, পাবলিক নিউসেন্স বা এই সেকশন গুলো অতটা ইম্পর্টেন্ট না। বাট তারপরেও আপনাদেরকে আমি টাচ করছি। কারণ পাবলিক নিউইসেন্সের কিছু জিনিস আছে যেগুলো ধরেন রিসেন্ট সময়ে অনেক বেশি অ্যাপ্লিকেবল ছিল। সেই কারণেই আমি এই সেকশনগুলো আপনাদেরকে পড়াচ্ছি। আদারওয়াইজ ইম্পর্টেন্ট যে সেকশনগুলো তার মধ্যে এগুলো পড়ে না, নর্মালি অনেকে পড়ায় না। কিন্তু তারপরও সাপোজ ধরেন আমরা কোভিড এর সময় কিছু কনসেপ্ট দেখেছি, সেই কনসেপ্টগুলোর কারণে আমি হচ্ছে এই সেকশনগুলো আমি আপনাদেরকে একটু একটু টাচ করে যাব বা পড়িয়ে যাব। মূলত একটু একটু না, ভালোভাবেই আমি দেখবো। আচ্ছা, তো এখন নুইসেন্সটা কি জিনিস? এটা মূলত আপনারা যখন আহ, কি বলবো ল অফ দ্য টর্ট পড়েছেন তখন নুইসেন্সটা বিস্তৃত করেছেন, নুইসেন্স কত প্রকার বা কি কিভাবে নুইসেন্স হতে পারে সেই জিনিসগুলো। তো এখন নুইসেন্স বা পাবলিক নুইসেন্স যেটাকে কি বলে বোঝানো হয়, পাবলিক হচ্ছে জনসাধারণের, নুইসেন্স হচ্ছে এমন টাইপের একটা অফেন্স, মানে এমন একটা কিছু আপনি করছেন। ইটস নট এটা এমন টাইপের হার্ম না যে ফিজিক্যাল কোনো হার্ম হচ্ছে, চুরি ডাকাতি বা মারামারি এই টাইপের কোনো কিছু না। বাট এমন টাইপের কিছু একটা করছেন যেটা অন্যকে হয়তো বা কোনো একটা ডেঞ্জারাস সার্কামস্টেন্সেসে ফেলতে পারে বা কোনো একটা ইনজুরি ঘটতে পারে। বা এমন না যে আপনি ইন্টেনশনালি স্পেসিফিক কোনো ব্যক্তির উদ্দেশ্যে করছেন, এমন না, অ্যাজ এ জেনারেলও হতে পারে। বা না না হয় না এমন যে জাস্ট ডিস্টার্ব ফিল করার জন্য, আপনি প্রতিবেশীকে ডিস্টার্ব করার জন্য প্রত্যেকদিন সকালবেলা উঠে আপনি বিশ্রী ভয়েসে আপনি আম, রেওয়াজ করা শুরু করেন, সামথিং লাইক দ্যাট। বা হয়তো বা রাত 12টার পরে আপনি অনেক জোরে মিউজিক বাজানো শুরু করেন, যেটার কারণে আপনার আশেপাশের ফ্ল্যাটে যারা বসবাস করে এরা বসবাস করতে পারছে না। এই জিনিসগুলোই হচ্ছে মূলত মানে নুইসেন্সের মধ্যে পড়ে। যে আপনি এমন ধরনের একটা কাজ করলেন, এমন ধরনের ক্ষতি সাধন করলেন বা বিরক্তি টাইপের কিছু একটা সৃষ্টি করলেন। বা ধরেন আপনি হয়তো বা আবাসিক এরিয়ার মধ্যে এসে আপনি একটা গানের স্কুল খুলে বসলেন। এরপরে আপনি ঢংঢং ঢংঢং করে সারাদিন আননেসেসারি বা পারমিশন ছাড়া আপনি স্টুডেন্টদেরকে গান শেখাচ্ছেন এবং এটা একটা কি বলবো নুইসেন্স ক্রিয়েট করতেছে। বা এমনও হতে পারে যে
আপনি কি বলবো ওই যে রিসেন্টলি ঢাকা শহরে এই জিনিসটা অনেক জায়গায় বন্ধ করছে, আবার অনেক জায়গায় আছে যে রাত 12টার পরে হলুদের প্রোগ্রামগুলোতে এরা যে জোরে জোরে মিউজিকটা ক্রিয়েট করে, এগুলো কিন্তু আপনার নুইসেন্সের মধ্যে পড়ে। ঠিক আছে? সো আমরা কথা বলছিলাম হচ্ছে পাবলিক নুইসেন্স নিয়ে, অ্যাকর্ডিং টু সেকশন 68 অফ পেনাল কোড 1860। সো সেখানে বলছে এ পারসন ইজ গিলটি অফ এ পাবলিক নুইসেন্স হু ডাজ এনি অ্যাক্ট or is guilty of an illegal omission which causes any common injury, danger, or annoyance to the public or to the people in general who dwell or occupy property in the vicinity, or which must necessarily causes injury, obstruction, danger, or annoyance to person who may have occasion to use any public right. So এখানে বোঝাচ্ছে যে মানে এমন কোনো কাজ করতেছেন বা এমন কোনো কাজ করা হতে আপনি বিরত থাকতেছেন যার ফলে জনসাধারণের বা আপনার নিকটবর্তী যারা বসবাস করে পাশের বাড়ির মালিক বা পাশের ফ্ল্যাটের যারা আছে তাদের কোনো একটা ক্ষতি হয় বা হয়তো বা বিপদের আশঙ্কা হয় বা বিরক্তি, এমন কোনো কিছু একটা আপনি করতেছেন যেটা তাদের বিরক্তি সৃষ্টি করতেছে, সেটা কি? যেমন ধরেন যে রাত 12টার পরে আপনি গান বাজাচ্ছেন বা বিপদের আশঙ্কা হয়। কেমন বিপদের আশঙ্কা কেমন? যেমন সাপোজ ধরেন রিসেন্টলি আমার বাসায় কি হয়েছে আমি বলি। আমার উপরের ফ্ল্যাটের যে এসিটা আছে ওনাদের, ওনাদের এসি খুব সম্ভবত ভিতরে যে পাইপটা ব্যবহার করে ওই পাইপটা উপর থেকে সেটা ছিঁড়ে এসে টোটালি পাইপটা আমার বারান্দার মধ্যে ঢুকে গেছে এবং ওনাদের এসির পানি গুলো সব আমার বারান্দার মধ্যে পড়ছে। এটা হতে পারে আমার কোনো একটা ইনজুরিও হতে পারে। লাইক ধরেন হয়তো আমি রাত্রেবেলা গেছি, ঠ্যাচ করে পাইপটা এসে আমার মাথায় লাগলো বা আমার চোখে লাগলো। এটা আসলে রাত্রেবেলায় আমি জিনিসটা ফাইন্ড আউট করেছি, সেই জন্যই আমি বলছি। সো মানে বা ডেঞ্জারাস কোনো কিছু হতে পারে। সাপোজ ধরেন এটা ওটা এসির ওই পানি পড়ার পাইপটা না হয়ে যদি এটা ইলেকট্রিসিটির একটা পাইপ হতো, তাহলে কি হতো যে রাত্রেবেলা হঠাৎ করে আমি গেছি, হয়তো বা আমি আমার গ্রিলে হাত দিছি, তখন কি হলো ওইটা হয়তো বা বিদ্যুৎ ছিল তখন, আমার কোনো একটা ডেঞ্জারাস সার্কামস্টেন্সেস হয়ে যেতেও পারতো। সো এমন না যে সে আমাকে উদ্দেশ্য করেই এই কাজটা করছে, ইন্টেনশনালি করছে, এমন কিছু না। বাট সে এমন একটা কাজ করছে যেটা তার করা উচিত হয়নি। ঠিক আছে? এরকম। বা হতে পারে যে সাপোজ ধরেন সে কি করলো, সে হয়তো বা আপনার পাশের ফ্ল্যাটে যে বসবাস করে সে করিডোরে তেল ফেলে রেখে গেছে। সে হয়তো বা বাজার নিয়ে ঢুকতেছিল, অ্যাক্সিডেন্টালি তার হাত থেকে তেলের বোতলটা পড়ে গেছে, ওটা ওখানেই ছড়ায় গেছে, এরপরে সে ফ্ল্যাটে চলে গেছে ওটা পরিষ্কার না করে। তো আমি হয়তো বা ফিরেছি, আমি খেয়াল করিনি, আমি পরে আমার মাজা ভেঙেই যেতে পারে। সো এমন টাইপের জিনিসগুলা এগুলোই হচ্ছে নুইসেন্স বা পাবলিক নুইসেন্স বলা হয়, যে কোনো ক্ষতি সাধন বা ব্যাঘাত বা বিরক্তি সৃষ্টি করে। বা ওই যে যেটা বললাম যে রাত 12টার পরে আপনি মিউজিক বাজাচ্ছেন বা অনেক সার্কামস্টেন্সেসে এটা খুব কমন একটা জিনিস হয় ঢাকা শহরে যে উপরের ফ্ল্যাটের এরা সারাদিন মালপত্র টানাটানি করতেছে, সারাদিন আপনি নিচের ফ্ল্যাটের আপনার ঘ্যাচর 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 শব্দ হচ্ছে। ঠিক আছে? বা অনেক সময় অনেক জোরে পাটাতে কোনো কিছু একটা পিষতেছে। ঠিক আছে? রাত 12টার সময় পাটা পিষার সাউন্ড আসতেছে, সামথিং লাইক দ্যাট। যেটা এমন একটা কাজ যেটা নরমালি ওই সময় বা ওইভাবে করে না, বা এমন একটা কাজ যেটা আপনার করা উচিত ছিল কিন্তু আপনি করেন নাই। যেটা কেমন? যে আমার ফ্ল্যাটের সামনে সে তেল ফেলে রেখে গেছে, তার উচিত ছিল তেলটা ক্লিন করে তারপরে ফ্ল্যাটে ব্যাক করা, কিন্তু সে সেটা করে নাই। সো এটা আমাকে একটা ডেঞ্জারাস সার্কামস্টেন্সেসে ফেলে দিয়েছে। ঠিক আছে? বা অনেক সময় যেটা হয় যে ময়লার বালতিটা এমন ভাবে রেখে যায় যে হয়তো বা আমি আমার ভিতর থেকে আমি স্মেল পাচ্ছি বা আমি ওখান দিয়ে যাতায়াত করতে যে স্মেলটা পাচ্ছি, ওই কাজটা তার করা উচিত ছিল না। বা এমন কোনো একটা কাজ সে করছে যেটা আমাকে ডেঞ্জারাস সার্কামস্টেন্সেসে বা আমার বিরক্তি সৃষ্টি করতেছে বা হয়তো বা আমার চলার পথে কোনো বাধা সৃষ্টি করতেছে, এই কাজগুলোকে মেইনলি আপনার পাবলিক নিউসেন্স বলা হয়। আচ্ছা, সো এটাই আমি বলতেছিলাম যে এটাই হচ্ছে পাবলিক নিউসেন্স। সো সেকশন 268 এ মূলত আপনার পাবলিক নুইসেন্সের ডেফিনেশন দেওয়া হয়েছে। এরপরে কি করেছে, এই নুইসেন্সটাকে তারা অনেকভাবে ভাগ করে ফেলছে। আচ্ছা, আপনারা যারা টট করছেন আপনারা অবশ্যই
জানেন যে নুইসেন্সের মধ্যে নেগলিজেন্স থাকে, ডিউটি অফ কেয়ার থাকে, ব্রিচ অফ ডিউটি থাকে, ঠিক আছে? তো এটার যে ডেফিনেশন তো করলেন আপনার 268-এ, কিন্তু পানিশমেন্টটা আপনি ওইভাবে পাবলিক নুইসেন্সে সরাসরি পানিশমেন্ট পাবেন না। কারণ কি, নুইসেন্স বিভিন্ন ভাবে হচ্ছে। তো প্রত্যেকটা বিভাগের পানিশমেন্ট গুলো আলাদা আলাদা ভাবে ডিফাইন করা হয়েছে। যেমন ধরেন যে 269-এ আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে নেগলিজেন্স অ্যাক্ট লাইকলি টু স্প্রেড ইনফেকশন অফ ডেঞ্জারাস সরি ইনফেকশন অফ ডিজিজ ডেঞ্জারাস টু লাইফ। সো এটাও এক ধরনের নিউসেন্স। আচ্ছা, সেটাতে কি বলতেছে যে নেগলিজেন্স অ্যাক্ট লাইকলি টু স্প্রেড ইনফেকশন অফ ডিজিজ ডেঞ্জারাস টু লাইফ। আচ্ছা, জীবন বিপন্নকারী মারাত্মক টাইপের কোনো একটা ডিজিজ বা সংক্রমণ ব্যাধি বিস্তার করতে পারে এরকম টাইপের নেগলিজেন্স অ্যাক্ট, এমন টাইপের অবহেলাযুক্ত একটা কোনো কাজ করলেন। সেটা কেমন? সাপোজ ধরেন ময়লার বালতিটা, আপনার ময়লার বালতিতে হয়তো বা সাপোজ ধরেন আপনার বাসার কোনো একজনের এমন টাইপের একটা ছোঁয়াচে টাইপের একটা রোগ হয়েছে, এরপরে ডাক্তার এসছে, সেখানে হয়তো বা ইনজেকশন ব্যবহার করেছে, ওই জিনিসগুলো আপনি ময়লার বালতিটা মধ্যে রেখে ময়লার বালতিটা আপনি করিডোরে রেখে দিলেন, ঠিক আছে? সেখান থেকে স্প্রেড হতে পারে, ওই রোগটা স্প্রেড হতে পারে, এরকম কিছু একটা। বাট আপনি কি করেছেন, আপনি আপনার ময়লার বালতির মধ্যে ফেলে ওটা জাস্ট করিডোরে ফেলে দিয়েছেন। ইটস সাম সর্ট অফ নেগলিজেন্স অ্যাক্ট। ইউ ওয়ার নট কেয়ারফুল অ্যাবাউট ইউর ডিউটি অন দ্যাট রাইট মোমেন্ট। যে আপনার কিন্তু কি করা উচিত, বা আমরা কি করি, আমরা হয়তোবা ওই জিনিসটাকে আলাদাভাবে পেঁচিয়ে হয়তোবা আমরা অন্য কোথাও ফেলে দিই। বা আরেকটা কমন জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে মাছের ময়লা। মাছের ময়লাটা আমরা কি করছি, যে মাছের ময়লাটা বা পচা মাছটা আমরা ময়লার বালতিতে ফেলে আমরা কমন করিডোরে রেখে দিচ্ছি। এরপর একটা বিড়াল আসতেছে, বিড়ালটা মাছের ময়লাটাকে ছিঁড়ে ভিড়ে এখানে সেখানে ফেলাচ্ছে, এবং ওই মাছের ময়লাটা থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু এখানে সেখানে, হয়তোবা মাছটি টানতে টানতে কোনো একটা চিপার মধ্যে নিয়ে গেছে, যে চিপায় যিনি ক্লিন করেন তিনি হয়তোবা খেয়ালই করেননি, সেখান থেকে হয়তোবা ইঁদুর সৃষ্টি হয়েছে বা অন্য কিছু সৃষ্টি হয়েছে। সো এমন টাইপের একটা ডিজিজ ক্রিয়েট হয়েছে যেটা ডেঞ্জারাস টু লাইফ, ঠিক আছে? সেটার কথা বলতেছে সেকশন 269-এ। বাট এই কাজটা আপনি কিন্তু ইন্টেনশনালি করেননি, এই কাজটা আপনি টোটালি নেগলিজেন্টলি করেছেন উইদাউট ইউর ইন্টেনশন। সো whoever unlawfully or negligently does any act which is unlawfully কেন বলতেছে, লিগালি ধরেন এই জিনিসগুলা অনেক সার্কামস্টেন্সেসে এমনও হতে পারে যে আপনি আনলফুল কোনো একটা কি বলবো এমন কোনো একটা বিষ টাইপের কিছু একটা নিয়ে আসলেন ইলিগালি, যে আপনি ক্ষতি করবেন, আসলেই লোকজনের ক্ষতি করবেন, বা হয়তো বা আপনি ট্রান্সপোর্ট করতেছেন এমন টাইপের একটা বিষ যেটা হয়তো বা ইন কেস কখনো যদি ছড়িয়ে পড়ে সেই সার্কামস্টেন্সেসে সেটা বিভিন্ন ধরনের রোগ ছড়াতে পারে। যেমন আপনার ধরেন হসপিটালের ওয়েস্টেজেস যে গাড়িগুলো ক্যারি করে, সাপোজ ধরেন এরকম কোনো একটা গাড়ি আপনি করতেছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তখন ওই গাড়িটা হয়তো বা যে টাইম শিডিউলে যাওয়ার কথা, যেমন এই গাড়িগুলো কখনো আপনি দেখবেন না ওয়ার্কিং আওয়ারে রাস্তায় বের হয় না, এই গাড়িগুলো হয় ভোরে বের হয় অথবা রাতে বের হয়। আপনি ওয়ার্কিং আওয়ারের মধ্যে এই জিনিসগুলো ক্যারি করলেন, এবং ইনকেস একটা অ্যাক্সিডেন্ট হলো, গাড়ির ভিতর থেকে এই যে যে ডেঞ্জারাস টাইপের জিনিসগুলো সেগুলো বের হয়ে গেল এবং সেটা কোনোভাবে ছড়িয়ে পড়লো এবং জীবনের ক্ষতি সাধন করলো, সেই সার্কামস্টেন্সেসও হতে পারে। সো আনলফুলি or negligently does any act which is or which he know or has reason to believe to be likely to spread the infection of any disease dangerous to life shall be punished with the imprisonment of either description for a term which may extend to 6 months or with fine or both. সো সেই সার্কামস্টেন্সেসে আপনার 6 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে, তার সাথে ফাইন থাকতে পারে। এটা বলছে 269-এ। 270-তে বলছে জীবন malignant act likely to spread infection of disease dangerous to life. আচ্ছা, ম্যালিগন্যান্ট অ্যাক্ট হচ্ছে মানে একটা হচ্ছে নেগলিজেন্ট অ্যাক্ট, যে আপনার কোনো ইন্টেনশন ছিল না, আপনি নেগলিজেন্টলি
ময়লার ডিব্বার মধ্যে রেখে ফেলছেন, তারপরে সেটা ছড়িয়ে পড়েছে, ইউ আর জাস্ট নেগলিজেন্ট। আরেকটা হচ্ছে মানে বিদ্বেষ, মানে ম্যালিগনেন্ট শব্দটার মানে হচ্ছে আপনার বিদ্বেষমূলক বা প্রতিহিংসা টাইপের কোনো একটা ব্যাপার থেকে যখন হয় সেই সার্কামস্টেন্সেসটা। আচ্ছা, সেই সার্কামস্টেন্সেসে আপনি কি করলেন, এমন কোনো একটা ডিজিজ স্প্রেড করার চেষ্টা করলেন যেটা হয়তো বা লাইফ এন্ডেঞ্জার বা আপনার ডেঞ্জারাস টু লাইফ এরকম টাইপের। সো whoever malignantly does any act which is or which he knows or has reason to believe to likely to spread the infection of any disease dangerous to life shall be punished with imprisonment of either description of a term may extend to 2 years or with fine or with both. So 269 এ হচ্ছে নেগলিজেন্ট অ্যাক্ট, ইউ ডোন্ট হ্যাভ এনি ইন্টেনশন আর কোনো ধরনের ইন্টেনশন আপনার নেই, ঠিক আছে। তখন আপনার কোনো একটা অবহেলিত মানে অবহেলামূলকভাবে কৃত কোনো কাজ দ্বারা যদি এমন কোনো একটা ডিজিজ ছড়িয়ে পড়ে যেটা মানুষের জীবন বিপন্নকারী, সেটা হচ্ছে 269। আর 270-তে বলছে যে এমন কোনো একটা মারাত্মক রোগ যেটা জীবন বিপন্নকারী সেটা ছড়িয়ে মানে ছড়ালেন আপনি, এবং সেটা আপনি বিদ্বেষমূলকভাবে বা হয় না যে রাগ করে বা আপনি ক্ষেপে গিয়ে এই জিনিসটা করলেন। এখন ওই সার্কামস্টেন্সেসে আপনি হয়তো বা জানেন যে যে ইনফেকশনটা আপনি ছড়াচ্ছেন সেটা লাইফ এন্ডেঞ্জার করতে পারে, অথবা আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ এরকম কিছু একটা ঘটতেও পারে, অথবা আপনি জানেন এটা ঘটবেই। সেই সার্কামস্টেন্সেসে অবভিয়াসলি আপনি এটা বিদ্বেষমূলক ভাবে করতেছেন, এর মানে আপনার পানিশমেন্টটা বেশি হওয়া উচিত। সেই সার্কামস্টেন্সেসে আপনার পানিশমেন্টটা 2 years অর ফাইন অর উইথ বোথ। এবার আসি 271, যেটা নিয়ে গত 1.5 বছর ধরে আমরা এত কাহিনী করতেছি, ডিসঅবিডিয়েন্স অফ কোয়ারেন্টাইন রুল। আচ্ছা, সো কোয়ারেন্টাইন রুল তো আপনারা জানেনই, সেটা হচ্ছে যে আলাদা রাখা লোকজনকে যাতে সংক্রমণ ব্যাধি না ছড়াতে পারে সেরকম টাইপের। তো 271 যেটা বলতেছে, whoever knowingly disobeys any rule made or promulgated by the government for putting any vessel into a state of quarantine or for regulating the intercourse of vessel in a state of quarantine with the shore or with that vessel, or for regulating the intercourse between the place where an infectious disease prevail and other places, shall be punished with imprisonment of either description for a term which may extend to 6 months or fine or with both. So আপনারা দেখবেন যে শুরুর দিকে কিন্তু এই জিনিসটা ছিল যে জাহাজগুলাকে তীরে ভিড়তে দিচ্ছিল না, বা যেখানে আছে জলযানগুলো সেখানেই রাখতেছিল, বা কোনো স্থানে কোনো ব্যক্তিকে মানে যাতে রোগের প্রকোপটা যাতে না ছড়িয়ে পড়ে সেই জন্য হয়তো বা কোনো নিয়ম নীতি বা কোনো ধরনের রুলস রেগুলেশনের মধ্যে থাকতে বলা হয়েছে, সে ওইটা ব্রিচ করছে, সেই সার্কামস্টেন্সেসে তার ফাইন হতেছে 6 মান্থ অর ফাইন অর বোথ, যেটা এই যে কোভিড এর সময় হয়েছে যে প্রত্যেককে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। মানে যাদেরকে হোম কোয়ারেন্টাইন দেওয়া হয়েছিল তারা যদি ব্রিচ করে বা কেউ যারা ব্রিচ করছে তাদের পানিশমেন্ট ছিল 6 মান্থ অর ফাইন অর বোথ। আচ্ছা, এরপরে আসেন সেকশন 272 অ্যান্ড 273। 272 হচ্ছে অ্যাডাল্ট্রেশন অফ ফুড অর ড্রিঙ্ক ইন্টেন্ডেড ফর সেল, বিক্রয়ের উদ্দেশ্যে সৃষ্ট খাদ্য বা পানীয় দ্রব্যে ভেজাল মেশানো। অ্যাডাল্ট্রেশনটা বোঝায় ভেজাল মেশানো, মানে একটা জিনিস র অবস্থানে আছে বা পিওর অবস্থানে আছে, আপনি তার পিউরিটি নষ্ট করে ফেলতেছেন, ঠিক আছে। Whoever adulterated any article of food or drink so as to make such article noxious as food or drink, intending to sell such article as food or drink, or knowing it to be likely to be the same will be sold as food or drink, shall be punished with imprisonment or the other description with a term which may extend to 6 months or fine or both. সো কি হচ্ছে এই সার্কামস্টেন্সেসে আপনি ভেজাল মিশ্রণ করতেছেন, ঠিক আছে, মিশ্রণ যে সার্কামস্টেন্সেসে করতেছেন সেটাই আসতেছে 272। আর এই যে যে ভেজাল ফুডটা বা পানীয়টা যেটা ক্ষতিকারক খাদ্য বা পানীয়টা, এটাকে আপনি যখন সেল করতেছেন তখন আসতেছে 273। সো ভেজালটা যখন মিশাচ্ছেন তখন 272 আসতেছে,
272 আসতেছে, ভেজালটাকে আপনি যখন সেল করতেছেন তখন আসতেছে 273। 72 তে কিন্তু জাস্ট আপনি বিক্রয়ের উদ্দেশ্যে সেল করার জন্য, মানে বিক্রয়ের উদ্দেশ্যে আপনি ওটাকে অ্যাডাল্ট্রেশন করতেছেন বা ভেজাল মিশ্রিত করতেছেন, সেই সারকামস্টেন্সেসটা আসতেছে 272। আমি একটু পজ দিব, আজান দিচ্ছে। সো আসেন যেটা বলতেছিলাম, তো 272 তে মূলত আপনি অ্যাডাল্ট্রেশন অফ ফুড অ্যান্ড দ্যাট অর ড্রিঙ্ক ইন্টেন্ডেড ফর সেল, আপনি ভেজাল মিশ্রিত করলেন এবং সেই মিশ্রণটা বিক্রয়ের উদ্দেশ্যে রেখেছেন, সেই সার্কামস্টেন্সেসে আপনি লায়াবল হচ্ছেন অ্যাকর্ডিং টু 272। বাট ইন 273 যখন আপনি ওই ড্রিঙ্কস বা ফুডটা যেটা আসলে খাদ্য মানে গ্রহণের অযোগ্য হয়ে গিয়েছে, whoever sells or offer to exposes or offers or exposes for sale as food or drink any article which have been rendered or has become noxious or is in a state unfit for drink or food, knowing or having reason to believe that the same is noxious as food or drink, shall be punished with the imprisonment of either description for a term which may extend to 6 months or fine which may extend to 1000 টাকা or with both. So সেই সার্কামস্টেন্সেস এ যখন আপনি বিক্রি করতেছেন ওই ওই প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা আসলে ক্ষতিকর একটা প্রোডাক্ট, সেই সার্কামস্টেন্সেস এ আপনি সেকশন 273 তে লায়াবল হচ্ছেন এবং এই অর্থদণ্ড 1000 টাকা পর্যন্ত যে কোনো পরিমাণে হতে পারে। Now 274 এবং 275, 274 বলছে অ্যাডাল্ট্রেশন অফ ড্রাগ, মানে ঔষধে মানে ভেজাল মিশ্রণ করা, যেটা সেটাকে বলা হয় 274। এবং অ্যাজ ইউজুয়াল আগের দুটার মতো 275 এ হচ্ছে এই ভেজাল ওষুধ সেল করা। প্রথমটাই হচ্ছে আপনি যখন ওষুধে ভেজাল দিচ্ছেন, whoever adulterated any drug or medical preparation in such a manner as to lessen the efficacy or change the operation, মানে কি বলবো, এটা কার্যকারিতা কমে যায় অথবা যে কাজ করে সেই কাজটাই চেঞ্জ হয়ে যায়, of such drug or medical preparation, সেই সার্কামস্টেন্সেসে or to make it noxious অথবা এটাকে এমন করে ফেলে ক্ষতিকারক একটা ওষুধে পরিণত করে ফেলে, intending that it shall be sold or used for, or knowing it to be likely that it will be sold or used for any medicinal purpose as if it had not undergone in such adulteration, মানে এমন ভাবে সেল করতে পারে বা এমন ভাবে মানে সেল করার ইন্টেনশন অথবা এমন কোনো মেডিসিনাল পারপাসে ব্যবহার করার ইন্টেনশন আছে যে এটাতে কোনো ভেজাল মিশ্রণই করা হয়নি, সেই সার্কামস্টেন্সেসে shall be punished with। হ্যাঁ কিছু বলছিলেন? হ্যালো হ্যালো, সরি হ্যালো হ্যালো করতেছি কেন, কেউ কি কিছু বলছিলেন? 170 না 274, 274, 274 এ শামীম, আপনার কথাটা আমার কাছে কেটে 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 আসতেছে। আমি বুঝতে পারতেছি আপনি কোনো একটা কোশ্চেন করতে চাচ্ছেন, বাট কথাটা আমার কাছে কেটে কেটে আসতেছে, সো আমি বুঝতে পারতেছি না। আপনি কাইন্ডলি কমেন্টের ওইখানে যে সেকশনটা আপনি বোঝেন নাই ওই সেকশনটা একটু মেনশন করেন, কমেন্টে লেখেন, কারণ আপনার কথা কেটে কেটে আসতেছে। কথা কেটে কেটে আসতেছে শামীম, ওই কমেন্টের ওখানে আপনি সেকশনটা জাস্ট মেনশন করেন, আমি আপনাকে বলছি সেকশনটা জাস্ট মেনশন করেন। 270, 270 কেউ কি ও কোন সেকশনের কথা বলছে, কেউ কি শুনতে পারছেন? আমাকে একটু বলবেন। 273, 276 এ তো আমি যাইনি এখনো।
276 এ তো আমি এখনো যাইনি। 273, 273. Okay, 273, Shamim, yes or no? ওকে, 273। আচ্ছা, 273 হচ্ছে 272 তে আমরা যে জিনিসটা পড়লাম যে অ্যাডাল্ট্রেশন মানে ফুডের বা খাদ্যতে আপনি যখন ভেজাল মিশ্রিত করছেন সেল করার উদ্দেশ্যে, আর 273 বলছে ওই খাবারটা বা ওই ফুডটা আপনি যখন সেল করতেছেন সেই সার্কামস্ট্যান্সেসে 273। এখন মানে এইটাতে মানে কি বোঝেন নাই বুঝলাম না। আচ্ছা, যাই হোক, আমি এই সেকশনটা আবার আপনাকে একটু বলি। এই সেকশনে বলতেছে কোনো ব্যক্তি যদি এমন কোনো ফুড বা এমন কোনো পানীয় বা এমন মানে খাদ্য জাতীয় জিনিস, সেটা খাবার হতে পারে, পানীয় হতে পারে, বা দ্রব্য হতে পারে, মাছ মাংসও হতে পারে, ঠিক আছে, সেটা সে বিক্রয় করলো বা দেখা যাচ্ছে যে বিক্রয় করার উদ্দেশ্যে সে প্রদান করলো বা হয়তো বা বিক্রয় করার জন্য সে ডিসপ্লে করলো, ঠিক আছে, যেটা অলরেডি অ্যাডাল্টারেট করা হয়েছে, মানে ওটার মধ্যে কোনো কিছু মিশ্রণ, খারাপ কোনো কিছু মিশ্রিত করা হয়েছে, ঠিক আছে, ক্ষতিকর করা হয়েছে বা ক্ষতিকর অবস্থায় আছে, ঠিক আছে, মানে হচ্ছে যে খারাপ কিছু মিশ্রিত করা হয়েছে, এর মানে কি ওই খাবারটা আর গ্রহণ করা বা পানীয় যেটাই হোক না কেন সেটা গ্রহণ করার অনুপযুক্ত হয়ে গেছে, ঠিক আছে, এবং এই যে যে অনুপযুক্ত হয়ে গেছে, এ পানিশমেন্টটা আমি ডিসাইড করি নাই, এটা পেনাল কোডের আন্ডারে দিছে, নিশে মোবাইল কোডের পাওয়ার, সেটা অনেক সার্কামস্টেন্সেসে আপনারা তো শুনেই থাকেন যে মোবাইল কোডে এমন কিছু পানিশমেন্ট দেয় যেটা তাদের পাওয়ারের মধ্যে নেই। এখন এইটার পানিশমেন্ট 1000 করছে আর ওইখানে পানিশমেন্ট কেন 50,000 করছে সেটা তো আর আমি জানি না, আমি লেজিসলেটর না। ও, আপনার এই পানিশমেন্ট নিয়ে এই কোশ্চেন ছিল, তাহলে আর আমি এ ব্যাপারে যাব না, আপনি বুঝতে পারছেন আমি কি বলছি। আচ্ছা, আসেন 274। তো 274 এবং 275 এক্স্যাক্টলি 272 এবং 273 এর মতো। ফার্স্টে 274 এ ওষুধে ভেজাল মিশ্রণ করলো এবং ভেজাল মিশ্রণ করার পরে সেটা হতে পারে বিক্রি করার উদ্দেশ্যে বা কোনো মেডিকেল পারপাসে, বাট ভেজালটা এমন ভাবে মিশ্রণ করলো, করার পরে বিহেভটা এমন যে ওর মধ্যে কোনো ভেজাল নেই, ঠিক আছে, এরকম একটা সার্কামস্টেন্সেস, তখন হচ্ছে 274 আসতেছে, যেটার পানিশমেন্ট 6 মান্থ আর আপনার ফাইন 1000 পর্যন্ত বাড়তে পারে। আচ্ছা, আর 275 এ হচ্ছে ওই যে যে ভেজাল মিশ্রিত যে ওষুধটা বা ড্রাগটা সেটা সেল কিভাবে করতেছেন আপনি, whoever knowingly any drug or medical preparation to have been adulterated in such a manner as to lessen its efficacy, to change its operation, or to render it noxious, or sell the same, or offer or expose it for sale, or issue it from any dispensary for medicinal purpose as sorry, আনঅ্যাডাল্টার্ড, মানে এমন ভাবে মেডিসিনাল পারপাসে ব্যবহার করা হয়েছে যে না এটার মধ্যে কোনো ভেজাল মিশ্রণ দেয়া হয়নি বা এটাকে কি বলবো ভেজাল মিশ্রিত না, ঠিক আছে, or causes it to be used for medicinal purpose by any person not knowing of adulteration, অথবা এমন কাউকে আপনি সেল করলেন যাকে আপনি জানান নাই যে এর মধ্যে ভেজাল আছে, সেই সার্কামস্টেন্সেস আপনি লায়াবল হচ্ছেন 6 মান্থ অর ফাইন অর বোথ 1000 পর্যন্ত। সো ওষুধের ভেজালটা, ওষুধে ভেজাল মিশাচ্ছেন 274 এ, সেই ভেজাল মিশ্রিত ওষুধ সেল করতেছেন 275 এ, খাদ্যে বা পানীয়তে ভেজাল মিশ্রণ করতেছেন 272 তে, খাদ্য বা পানীয় ভেজাল মিশ্রিত ওই খাদ্য বা পানীয় সেল করছেন 273 তে। এবার আসি 279, যেটা আপনার ইসের মধ্যে যাচ্ছে, পাবলিক হেলথের মধ্যে যাচ্ছে। আচ্ছা, র্যাশ ড্রাইভিং অন এ পাবলিক ওয়ে, or riding on a public way, ঠিক আছে, অথবা এটা হচ্ছে 279, জনসাধারণের ব্যবহৃত সড়কে বেপরোয়া ভাবে গাড়ি চালানো বা চালানো। আচ্ছা,
এটাই হচ্ছে রাশ ড্রাইভিং, তাই না? বেপরোয়াভাবে গাড়ি চালানোটাকেই তো রাশ ড্রাইভিং বলা হয়। Whoever drives any vehicle or ride or any public way in a manner so rash or negligent as to endanger human life or to be likely to cause hurt or injury to any other person. So আপনি এমন ভাবে চালাচ্ছেন অথবা নেগলিজেন্টলি আপনি কোনো একজন হিউম্যানের লাইফকে এন্ডেঞ্জার করে ফেলছেন, আর কেউ ক্ষতি হতে পারত বা ইনজুরি হতে পারত আপনার এই রাশ ড্রাইভিং এর ফলে, shall be punished with imprisonment of either description for a term which may extend to 3 years or fine, which may this fine may subject to the minimum of 1000 and extend to 5000 টাকা or both। 1000 থেকে 5000 পর্যন্ত হতে পারে রাশ ড্রাইভিং এর ফাইন, ঠিক আছে? আচ্ছা, সো রাশ ড্রাইভিং এর মেইন কথাটা হচ্ছে আপনি পাবলিক ওয়েতে, অবশ্যই পাবলিক ওয়েতে, প্রাইভেট ওয়েতে না, প্রাইভেট ওয়েতে না, এটা পাবলিক ওয়েতে। পাবলিক ওয়েতে মানে নর্মাল গলির রাস্তা হতে পারে বা মেইন সড়ক হতে পারে, যেখানে আপনি এমন ভাবে আপনি আপনার ভেহিকেল, সেটা গাড়ি হতে পারে, সাইকেল হতে পারে, রিক্সা হতে পারে, যে কোনো ধরনের ভেহিকেল হতে পারে, এমন ভাবে আপনি চালাচ্ছেন যেটা হয়তো বা হিউম্যান লাইফ এন্ডেঞ্জার হতে পারে অথবা ইনজুরি হতে পারে অথবা অন্য আরেকজনের ক্ষতি সাধন করতে পারেন, নেগলিজেন্টলি করতেছেন, এমন না যে আপনি ইন্টেনশনালি করতেছেন, সেই সার্কামস্টেন্সেসে আপনি 279 এ লায়াবল হচ্ছেন। এটার একটা এক্সপ্লেনেশন দিছে ইন ইউর কি বলবো পেনাল কোড। এনি পার্সন ড্রাইভিং এনি ভেহিকল অর রাইডিং অন any public way in a speed which may exceed the limit prescribed on this behalf by or under any law for the time being in force shall, for the purpose of this section, be deemed to be driven so rashly or negligently as to endanger human life or causes hurt or injury to another person। সেখানে বলছে কোনো ব্যক্তি প্রকাশ্য রাস্তায় যদি মানে দ্রুত কোনো যান চালান যার গতি দেখা যাচ্ছে যে মানে আইনগতভাবে যে গতিটার লিমিট সীমা সেটা যদি অতিক্রম করে তবে তিনি এই ধারার উদ্দেশ্যে মানুষের জীবন বিপন্ন বা অপর কোনো ব্যক্তিকে আঘাত বা আহত করার বেপরোয়াভাবে বা অবহেলামূলকভাবে চালান, তাহলে এই ধারার অনুযায়ী রাশ ড্রাইভিং হবে। মানে যে লিমিটটা দেয়া আছে ড্রাইভিং এর, আপনারা খেয়াল করবেন রিসেন্টলি ঢাকাতে কিছু কিছু জায়গায় ব্যবহার করছে, যেমন ক্যান্টনমেন্টের ভিতরে কয়েকটা জায়গায় আছে যে আপনার ভেহিকেলের স্পিড লিমিটটা দেখা যায়। তো সো স্পিড লিমিটটা যতটুকুর মধ্যে রাখতে বলা হয়েছে, আমি যদিও জানি না ওনারা কতটুকুর মধ্যে ওইখানে রাখতে বলছে আমি জানি না, বাট আমি দেখলাম ওনারা কাউন্ট করতেছে সব ভেহিকেলের কোনটার ইয়া কি বলবো কোনটা কত স্পিডে আছে। সো নিশ্চয়ই ওখানে কোনো একটা স্পিড লিমিট তারা দিছে, হয়তো বা 40 বা 30 সামথিং লাইক দ্যাট কিছু একটা দিছে। তো ওটা যদি ক্রস করে সেই সার্কামস্টেন্সেসেও কিন্তু আপনি রাশ ড্রাইভিং এর আন্ডারে লায়াবল হচ্ছেন। আচ্ছা, এবার আসি অফেন্স রিলেটিং টু রিলিজিয়ন 295। Injuring or differing place of worship with intent to insult the religion of any classes, যেটা আমরা কিছুদিন আগে এই ব্যাপারগুলা নিয়ে অনেক ঝামেলা ঘটে গেল, তাই না? কিসের সময়? দুর্গাপূজার সময়। সেই জিনিসগুলা হচ্ছে এখানে আমরা দেখব। এখানে কয়েকটা সেকশন আছে, এর মধ্যে যেটা যেটা আমার কাছে ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে আমি ওই সেকশন গুলাই আপনাদের জন্য টাচ করার চেষ্টা করছি আর কি। যাই হোক, এবার আসি আমরা যেটা দেখতেছিলাম যে 295। আচ্ছা, সো 295 বলতেছে ইনজুরিং অর ডিফিলিং প্লেস অফ ওয়ারশিপ উইথ ইন্টেন্ট টু ইনসাল্ট দ্য রিলিজিয়ন অফ এনি ক্লাস, মানে কোনো বিশেষ ধর্মের প্রতি অবমাননা প্রদর্শনের উদ্দেশ্যে উপাসনালয় স্থান বিনষ্ট বা অপবিত্র করা। সরি, সো যেটা বলতেছিলাম যে কোন একটা উপাসনালয় বা কোন একটা স্থানে আপনি কি করতেছেন? বিনষ্ট করতেছেন বা কোনো ধরনের অপবিত্র কোনো একটা কাজ করতেছেন, সামথিং লাইক দ্যাট। সো 295 এ যেটা বলতেছে whoever destroys, damage or defiles any place of worship or any object held scared by any person of any class of person with the intention of thereby insulting the religion of any class of person or with the knowledge that any class of person is likely to consider such destruction, damage or defilement as an insult to their religion shall be punished with imprisonment of either description which may extend to 2 years or fine or both।
সো মানে কোন একটা উপাসনালয় স্থানে আপনি বিনষ্ট করলেন বা ক্ষতি সাধন করলেন বা অপবিত্র করে ফেললেন, অথবা কি বলবো, বা হয়তোবা লোকজন যেটাকে উপাসনালয় টাইপের বা পবিত্র টাইপের কোনো একটা কিছু মনে করে, সেখানে আপনি ক্ষতিগ্রস্ত করলেন। যেমন এই যে কি বলে রিসেন্টলি যে সমস্যাগুলো হলো, যে মন্দিরের মধ্যে কোরআন শরীফ রাখছে বা মন্দিরের মধ্যে গিয়ে অনেক সময় ভাঙাচোরা করে, এই যে যে জিনিসগুলা, যেটাতে কি হচ্ছে যে আপনি এমন কোন একটা কাজ করছেন যেটা জনসাধারণের বা স্পেসিফিক কোনো একটা শ্রেণীর ধর্মে আঘাত আনতেছে, তাই না? বা তাদের মতে সেটাকে অপবিত্র করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? বা এটা ভাইস ভার্সাও হতে পারে, আমাদের সার্কামস্টেন্সেসও হতে পারে, মসজিদের মধ্যে কেউ যদি এসে কোনো মূর্তি রাখে বা এমন কিছু একটা করে যেটা মুসলমানরা আমরা পছন্দ করি না, ঠিক আছে? সেই জিনিসটা যখন করতেছেন, আপনি কোনো একটা ড্যামেজ করতেছেন বা এমন কিছু একটা করছেন যেটা মেইনলি ওই উপাসনালয় স্থানটা, সেটা মসজিদ হোক, মন্দির হোক, সেটা গির্জা হোয়াট এভার, সেটা আপনার কি হচ্ছে, বিনষ্ট হচ্ছে বা অপবিত্র করা হচ্ছে, সেই সার্কামস্টেন্সেসে 295 আসতেছে। একটা সেকেন্ড, একটু হোল্ড করবেন প্লিজ। সরি। সরি। সো আমরা যেটা বলতেছিলাম যে 295-এ যে আপনি কোনো ধর্মীয় উপাসনালয় বা এরকম টাইপের কোনো স্থানকে যখন আপনি অপবিত্র বা এমন কিছু একটা করতেছেন যেটা ওই ধর্মের লোকের জন্য ইনসাল্টিং একটা সার্কামস্টেন্সেস, সেটা আসতেছে 295-এ। এবার আমরা যাব 295-এর এতে। 295-এর এতে বলা হচ্ছে যে deliberate and malicious act intending to outrage religious feeling of any class by insulting its religion or religious belief. সো এমন কোনো একটা মানে ইচ্ছাকৃতভাবে, ঠিক আছে, ইচ্ছাকৃতভাবে বা হিংসাত্মকমূলকভাবে, রিসেন্টলি হয়েছে না যে কিছু কিছু এরিয়াতে ইচ্ছাকৃতভাবে বা হিন্দু মুসলমানের মধ্যে যাতে বিভিন্ন ধরনের ঝামেলা অ্যারাইজ হয়, ঠিক আছে, রিলিজিয়াস ব্যাপার নিয়ে, সেরকম টাইপের কিছু কাজ করছে। সো ইচ্ছাকৃতভাবে বা হিংসাত্মকভাবে কোনো বিশেষ শ্রেণীর ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে বা কি বলবো, অনুভূতিতে আঘাত করার মতো কোনো কিছু একটা। সো 295 মূলত ধর্মীয় স্থান বা মানে ধর্মীয় স্থানে আপনি এই টাইপের কোনো একটা কিছু করলে যেটা ধর্মীয় অনুভূতিতে ইনসাল্ট করে। আর এটা হচ্ছে এমন কোনো একটা কিছু যেটা ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টি করে, সেটা লিখিত হতে পারে বা কোনো একটা কিছু বলে হতে পারে, ঠিক আছে? অনেক সময় হয় না যে আমরা আম, অন্য ধর্মের লোকজন সম্পর্কে অনেক বাজে মন্তব্য করে ফেলি, ঠিক আছে? ভাইস ভার্সা হতে পারে, অন্য ধর্মের লোকজনও আমাদের ধর্ম সম্পর্কে, মুসলমানরা হিন্দুদের সম্পর্কে উল্টাপাল্টা কিছু বলে ফেলে বা হিন্দুরাও মুসলমানদের সম্পর্কে উল্টাপাল্টা কিছু একটা বলে ফেলে। সো এই যে যে ব্যাপারটা যেটা আপনার করতেছে কিভাবে, ইচ্ছাকৃত ভাবে, ইচ্ছামূলক ভাবে এই কাজটা করতেছে, মানে উইথ ইন্টেনশন হচ্ছে এটা। এখানে কোনো আপনার অন্য কোনো কাহিনী নাই, নেগলিজেন্স নাই, কিছু নাই, নলেজ নিয়েই হচ্ছে। আগেরটাতেও 295-এও কিন্তু নলেজ নিয়েই হচ্ছে, 295-এর এতেও নলেজ নিয়েই হচ্ছে। আচ্ছা, whoever with deliberate or malicious intention of outraging the religious belief, এবং আপনার ইন্টেনশনটাই ছিল এমন যে যেটা বলবেন তাতে সবাই চিতে যাবে, সামথিং লাইক দ্যাট, of any class of citizen of Bangladesh by word either spoken or written or by visible representation, insult or attempt to insult the religion or the religious belief of that class shall be punished. মাঝখানে কিছুদিন আগে, বছর এই করোনার আগে, ব্লগিং এর ব্যাপারটা ছিল না, যে হিন্দু ধর্মাবলম্বীদের কিছু ব্লগ ছিল, ভাইস ভার্সা মুসলমান ধর্মাবলম্বীদের কিছু ব্লগ ছিল যেখানে হিন্দুদের নিয়ে উল্টাপাল্টা কথা বলা হতো, বা হিন্দুদের কিছু ব্লগ ছিল যেখানে মুসলমানদের নিয়ে উল্টাপাল্টা কিছু বলা হতো। সো এটা এমন না যে আপনাকে উচ্চারিত কোনো কিছু হতে হবে, এমনও হতে পারে, লিখিতও হতে পারে, বা কোনো একটা কিছু প্রদর্শনের মাধ্যমেও হতে পারে যে এমন জিনিস করা হচ্ছে যেটা আপনার রিলিজিয়াস বিলিফকে হার্ট করতেছে, সেই সার্কামস্টেন্সেসে 295 এ আসতেছে। আচ্ছা, 290
8 298 বলতেছে uttering word with deliberate intent to own religious feelings। আচ্ছা, আগেরটাতে আমরা দেখলাম যে সেটা স্পোকেন হতে পারে, রিটেন হতে পারে, বা কোনো প্রেজেন্টেশন হতে পারে, বা অন্য কোনো ভাবে হতে পারে। আর এটা হচ্ছে শুধুমাত্র মুখে উচ্চারণের মাধ্যমে অন্যের রিলিজিয়াস বিলিফকে আপনি করতেছেন, হার্ট করতেছেন। ঠিক আছে, শব্দ উচ্চারণের মাধ্যমে uttering words অন্যের রিলিজিয়াস বিলিফকে আপনি হার্ট করতেছেন। whoever with the deliberate intention of wounding or religious feeling of any person utter any word or make any sound। হয় না, আমরা অনেক সময় অনেক ধরনের বাজে একটা শব্দ বা স্ল্যাং ওয়ার্ড ব্যবহার করে ফেলি যেটা স্পেসিফিক্যালি রিলিজিয়াস কোনো একটা কিছুকে বোঝায়। ঠিক আছে, মেক এনি সাউন্ড ইন দ্য হিয়ারিং অফ দ্যাট পারসন অর মেক এনি জেস্টার ইন সাইট অফ দ্যাট পারসন or place any object in that sight of that person shall be punished with imprisonment of either the description which may extend to 1 year or fine or with both। So এমন কিছু একটা করতেছেন যেটা ধর্মীয় আঘাত করতেছে, এবং আঘাতটা কিভাবে হচ্ছে আপনার কোনো একটা কাজের মাধ্যমে বা কোনো একটা জেস্টারের মাধ্যমে বা কোনো একটা সাউন্ডের মাধ্যমে, সাউন্ডও হতে পারে। ঠিক আছে, যেমন ধরেন যে আপনি এমন ভাবে যেমন হিন্দু ধর্মাবলম্বীদের সন্ধ্যার সময় তারা যে ওটাকে কি বলে উলু দেয়, সামথিং লাইক দ্যাট। সাপোজ ওই সাউন্ডটাই আপনি এমন ভাবে করলেন, বিকৃত টাইপের করলেন। ঠিক আছে, সো তার রিলিজিয়াস বিলিফকে আপনি হার্ট করতেছেন, সেই সার্কামস্টেন্সেসে 298 আসতেছেন। ওকে, 298 শেষ, এরপরে 299 থেকে মেইনলি অফেন্স অ্যাফেক্টিং দ্য হিউম্যান বডি পোর্শনটা শুরু হয়। এই পোর্শনগুলো মানে 299 এর পোর্শনগুলা যেমন সেকশন 54 থেকে 106 পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট। মানে 106 106 পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট, চোখ বুঝে মুখস্থ করে ফেলবেন, কোনো ছাড়া নেই, কোনো কিছু নেই। ঠিক তেমন ভাবে কেউ কি আমাকে কিছু বলতেছিলেন? হ্যাঁ বলেন। ও আচ্ছা, কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম, কিছুক্ষণ আগে বলেছি যে মানে আমি মূলত আপনাদের পেনাল কোডে বলেছি আমি যে সেকশনগুলো পড়াচ্ছি এই সেকশনগুলাই মেইন ইম্পর্টেন্ট সেকশন। ঠিক আছে, এর বাইরে আপনি কিছু সেকশন পড়বেন, সেটা আপনি যখন বার কাউন্সিলের প্রিপারেশন নেবেন তখন কিছু কিছু সেকশন দেখে নেবেন, বাট এই সেকশনগুলো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তার মধ্যে আমি যেটা বলতেছিলাম কিছুক্ষণ আগে, সেকশন 54 থেকে 106 পুরো ঠাটা মুখস্থ করে ফেলবেন। মানে কোন সেকশনে কি আছে, কোন সেকশনে, মানে পুরা পয়েন্ট টু পয়েন্ট মুখস্থ বলতে কেমন, মানে কি বলা হয়েছে এমসিকিউ এর জন্য আপনার ওইভাবে লাইন টু লাইন কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড এটা জানার দরকার নেই, বাট আপনার নলেজটা জানা দরকার যে কোন সেকশনে কি বলা আছে। আমার কথা বারবার রিপিট হচ্ছে আমার কানে, আপনাদের সবার কানেও কি রিপিট হচ্ছে? না, আচ্ছা। হ্যাঁ, সেকশন 54 থেকে 106 পর্যন্ত এটা যেমন ইম্পর্টেন্ট তেমন 299 থেকে শুরু করবেন, 299 থেকে শুরু করে একদম আপনার এর মাঝখানে কিছু কিছু সেকশন বাদ যাবে। আমরা যখন ওই হার্ড গ্রিভিয়াস হার্ড পড়বো তখন কিছু কিছু সেকশন বাদ যাবে, বাট এখান থেকেও আবার ঠিক সেই লেভেলের ইম্পর্টেন্ট থেফট ডাকাতি টাকাতি একদম শেষ পর্যন্ত কিছু কিছু সেকশন বাদ যাবে, অথবা 20টা বা 30টা সেকশন বাদ যাবে, বাট বাকি সব সেকশন ইম্পর্টেন্ট। আপনার 511 পর্যন্ত এই 300 থেকে 300 মানে 299 আর কি, অলমোস্ট 300 থেকে 511 পর্যন্ত মানে 80% সেকশন আপনাকে পড়তে হবে, 20% সেকশন আপনি বাদ দিতে পারবেন। আচ্ছা আসেন আমি 299 এ আসি। সেকশন 299 যেটাতে কালপেবল হোমিসাইড কি জিনিস সেটার ডেফিনিশন প্রদান করা হয়েছে। কালপেবল হোমিসাইডের বাংলা হচ্ছে শাস্তিযোগ্য নরহত্যা।
একটা হচ্ছে খুন, খুনের ইংলিশটা পেনাল কোডে বলা হচ্ছে মার্ডার, আর শাস্তিযোগ্য নরহত্যা এটা হচ্ছে কালপেবল হোমিসাইড, নরহত্যা বাট শাস্তিযোগ্য। আচ্ছা, whoever causes or death whoever causes death by doing an act with the intention of causing death or with the intention of causing such bodily injury as is likely to cause death, or with the knowledge that he is likely by such act to cause death, commit the offense of culpable homicide. So কেউ একজন মৃত্যু হবার উদ্দেশ্যে কোনো একটা কাজ করলো উইথ দ্য ইন্টেনশন অফ কজিং ডেথ অথবা উইথ দ্য ইন্টেনশন অফ কজিং এমন টাইপের বডিলি ইনজুরি যে সেটাতে মৃত্যু হলেও হতে পারে, অথবা উইথ দ্য নলেজ দ্যাট, নলেজটা কি, যে সে যে কাজটা করছে সেই কাজের ফলে মৃত্যু হলেও হতে পারে, লাইকলি টু সাচ অ্যাক্ট টু কজ ডেথ। ঠিক আছে, এই সার্কামস্টেন্সেসে যে অফেন্সটা হবে সেটা হচ্ছে নরহত্যা, শাস্তিযোগ্য নরহত্যা। আচ্ছা, তাহলে আমি যদি এটা সংক্ষেপে করি, কোনো ব্যক্তি যদি মৃত্যু ঘটার উদ্দেশ্যে নিয়ে কোনো কাজ করে বা এমন কোনো বডিলি ইনজুরি বা দৈহিক জখম যেটা হয়তোবা মৃত্যু ঘটতে পারে, অথবা এমন কোনো কাজ নলেজ নিয়ে করতেছে যে কাজের ফলে হয়তোবা মৃত্যু হতে পারে। কেমন জিনিস দেখেন, আপনাদের এখানে একটা এক্সাম্পল দিয়েছি, lay scrip and turf over a pit with the intention of thereby causing death, or with the knowledge that death is likely to be thereby caused, believing the ground to be firm, trained on it and fail in and is skill, and A has committed the offense of culpable homicide. ঠিক আছে, এটা কেমন জিনিস মানে, আচ্ছা আমি আপনাদের নর্মাল এক্সাম্পলটা বুঝাই। নর্মাল এক্সাম্পলটা ধরেন যে, আচ্ছা এরকম একটা এক্সাম্পল আপনাদের পেনাল কোডে আছে, যে ধরেন কোন একটা গর্ত, গর্তের উপর দিয়ে আপনি কি করছেন, আপনি এমন ভাবে বাঁশ দিয়ে রাখছেন, বাঁশের উপর দিয়ে কিছু ঘাস টাস দিয়ে রাখছেন যে যে কেউ ওটার উপর দিয়ে যখন হাঁটবে সে ভাববে এটা নর্মাল মাটি দিয়ে উপর দিয়ে হাঁটতেছে, কিন্তু সে দেখা গেল যে কোন একজন ব্যক্তি ওখান দিয়ে হাঁটতে গিয়ে টপাস করে ভিতরে পড়ে মারা গেল। ঠিক আছে, সো সেই সার্কামস্টেন্সেসে আপনি কিন্তু তারে নিজে ধাক্কা মারেন নাই বা নিজে আপনি করেন নাই, নিজে আপনি ধৈর্য পিটায়া তারে মারেন নাই, কিন্তু আপনি এমন একটা কাজ করছেন যে কাজের ফলে তার মৃত্যু হলেও হতে পারে, বা কি তাই না, যে আপনি কোন একটা গর্তের উপর দিয়ে চাটাই বা এমন কিছু একটা বিছায় রাখছেন যে সে বুঝতেই পারে নাই নিচে গর্ত, এবং সে পা দিয়ে সে পড়ে নিচে আঘাত পাবে বা মারা যাবে, সেটা নিজে বুঝতে পারে না, বা কিন্তু আপনি এই যে উপরে চাটাইতে বিছায় রাখছেন, আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে কেউ এখান দিয়ে যখন যাবে সে ওটার ভিতরে পড়ে যাবে, পড়ে গিয়ে সে ইনস্ট্যান্ট মরে যেতেও পারে, নাও যেতে পারে, বা হয়তোবা সে এমন টাইপের ইনজুরি তার হবে যে ইনজুরিটা তাকে মৃত্যুর দিকে ধাবিত করে ফেলবে। সো এমন একটা কাজ আপনি করলেন, ডেঞ্জারাস টাইপের একটা কাজ করলেন। ঠিক আছে, বা হয়তোবা আপনি কি করলেন, আপনি আপনার ফ্রেন্ডকে বললেন, ওই যে আরেকটা আছে এক্সাম্পল আছে, এক্সাম্পলটাও দেয় যে আপনি আপনার ফ্রেন্ডকে বলছেন আরে ঝোপের ওই পাশে মুরগি দেখা যায়, দেখ তো মুরগি আছে নাকি, সামথিং লাইক দ্যাট। তো এরপরে আপনি কি করলেন, আপনি জানেন আপনার ফ্রেন্ড ঝোপের ওই পাশে মুরগি দেখতে গেছে, আপনি ওই মুরগির উদ্দেশ্যে আপনি গুলি ছুড়লেন, কিন্তু আপনি জানেন আপনি কিন্তু আপনার ফ্রেন্ডকে পাঠাইছেন ওই পাশে মুরগি আছে দেখায়, তো আসলে মুরগি আছে নাকি, তারে পাঠায় তখনই আপনি ওই পাশে গুলি করা শুরু করলেন। সো আপনি জানেন কিন্তু আপনার ফ্রেন্ড ওই পাশে আছে, গুলি গিয়ে মুরগির না লেগে আপনার ফ্রেন্ডেরও লাগতে পারে বা তার ফিজিক্যাল ইনজুরি হতে পারে। ঠিক আছে, এরকম টাইপের কাজগুলো যখন আপনি করতেছেন তখন আপনি আপনার এই কাজের ফলে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটে তখন আপনার শাস্তিযোগ্য নরহত্যার জন্য আপনি লায়াবল হচ্ছেন। আচ্ছা, এই যে যে শাস্তিযোগ্য নরহত্যা, এই শাস্তিযোগ্য নরহত্যার আবার তিনটা এক্সপ্লেনেশন আছে অ্যাকর্ডিং টু দ্য পেনাল কোড। ফার্স্ট এক্সপ্লেনেশন কি, a person who causes bodily injury to another who is laboring under a disorder, disease or bodily infirmity and thereby accelerate the death that other shall deem to have caused his death। যে কোনো ব্যক্তি অসুস্থ বা রোগ বা এমন
কোনো একটা রোগ বা দৈহিক জখম করছে, যে যে মানে জখম ছিল, যেটার ফলে তার মৃত্যু ত্বরান্বিত করলে তার মৃত্যু ঘটার অপরাধ করেছে বলে বিবেচনা করা হবে। সেটা কেমন? যে ধরেন আমি নিজে এমনি অসুস্থ ছিলাম, খুবই অসুস্থ আমি, এরপরে আপনি আমার ধাক্কা মেরে না সরি, আপনি এরকম একটা কাজ করছেন যেটার ফলে আমি রাস্তার মাঝখানে পড়ে গেছি, পড়ে গিয়ে ওই যে বললাম যে সামনের ফ্ল্যাটের ওনারা যদি আমার করিডোরে তেল ফেলে রাখে, আমার হচ্ছে এমনি আমি খুবই অসুস্থ, মাজা ভেঙে গেছে আমার, তার উপরে সে করিডোরে ইচ্ছাকৃত ভাবে এভাবে তেল ফেলে রেখে গেছে। তো তেল ফেলে গেছে মানে কি, এটা একটা ডেঞ্জারাস ওয়ার্ক, যে কেউ পরে তার মাথাটা ভাঙতে পারে। তো এখন কি হলো, ওই তেলের মধ্যে আমি পড়ে আমার মাথাটা ফেটে গেছে এবং আমার মৃত্যু, যে আমি যে অসুস্থ ছিলাম, এই যে আমার অসুস্থ থাকার ফলে এবং আপনি যে কাজটা করছেন এটা থাকার ফলে আমার মৃত্যুটা আরো বেশি ত্বরান্বিত হয়ে গেছে, মানে আরো বেশি কুইক হয়ে গেছে। এই সার্কামস্টেন্সেসে আপনি আমার মৃত্যুর জন্য দায়ী থাকবেন। আচ্ছা, ব্যাখ্যা ২ তে যেটা বলতেছে, where death is caused by bodily injury, the person who causes such bodily injury shall be deemed to have caused a death, although by um, resorting to proper remedies and full treatment, the death might have been prevented. সেটা কি? আপনি আমাকে ওই যে কূপের উপরে আপনি এমন ভাবে চাটাই বিছায় রাখছেন, আমি বুঝতেই পারিনি যে ওইখানে নিচে গর্ত ছিল। তো আমি ওখান দিয়ে সুন্দর মতো হেঁটে যাচ্ছিলাম, হেঁটে যাওয়ার টাপাস করে কূপের মধ্যে পড়ে গেছি, পড়ে গিয়ে আমার এমন ভাবে ইনজুরি হয়েছে যে খুবই খারাপ অবস্থা। কিন্তু আমাকে যদি টাইম মতো ওইখান থেকে উঠায় নিয়ে হসপিটালে অ্যাডমিট করা যেত, তাহলে হয়তো বা আমি বাঁচতে পারতাম, কিন্তু সেটা হয় নাই। সেই সার্কামস্টেন্সেস আমি মারা গেছি, তখন আপনি আমার মৃত্যুর জন্য লায়াবল থাকবেন। আপনি যে বলবেন যে হ্যাঁ প্রপার কেয়ার নেওয়া হয় নাই সেই জন্য আমি মারা গেছি, না, সেই সার্কামস্টেন্সেসেও আপনি আমার মৃত্যুর জন্য লায়াবল থাকবেন। এক্সপ্লেনেশন 3, the causing of the death of a child in mother's womb is not homicide. মার গর্ভে কোনো বাচ্চার মৃত্যু হলে সেটা হোমিসাইড না, বাট it may amount to culpable homicide to cause the death of a living child in any part of that child has been brought forth, being the child may not have breath or been completely born. সেটা কি জিনিস? যে মাতৃগর্ভে যখন কোনো একটা শিশুর মৃত্যু ঘটানো হচ্ছে সেটা নরহত্যা না, কিন্তু কোনো শিশুর দেহের কোনো অংশ নিষ্ক্রান্ত করার পর জীবিত শিশুটির মৃত্যু ঘটানো হয়, তবে তা শাস্তিযোগ্য নরহত্যা বলে পরিগণিত হবে, যদিও শিশুটি শ্বাস প্রশ্বাস গ্রহণ না করে থাকে অথবা সম্পূর্ণরূপে ভূমিষ্ঠ না হয়ে থাকে। সেটা কি জিনিস? সাপোজ ধরেন মানে কি বলবো, এটা হচ্ছে কি বলবো, সাপোজ ধরেন বাচ্চা আপনি মেরে ফেলতে চাচ্ছেন, পেটে থাকা অবস্থায় বাচ্চা, একটা হচ্ছে মাতৃগর্ভে থাকা অবস্থায় মরে যায়, মা মারা গেছে বাচ্চা মারা গেছে, সামথিং লাইক দ্যাট। আরেকটা হচ্ছে আপনি বাচ্চাটা ভিতরে সে অ্যালাইভ, অবশ্যই সে অ্যালাইভ, তাই না, সে হয়তো বা ভূমিষ্ঠ হয় নাই, ঠিক আছে, কিন্তু আপনি কি করলেন, এমন করে একটা মেডিসিন ব্যবহার করলেন যেটার ফলে বাচ্চা হয়তো বা নিষ্প্রাণ হয়ে গেল এবং আলটিমেটলি সে একটা সময় ওই ভিতরে থাকা অবস্থায় সে মারা গেল, সেই সময় সেটা আবার নরহত্যা হিসেবে গণ্য হবে। কিন্তু ধরেন মাকে মেরে ফেলছেন তখন বাচ্চা মারা গেছে, তখন সেটা নরহত্যা হবে না। কিন্তু বাচ্চাকে আপনি আলাদাভাবে মারার জন্য যদি কিছু করেন, আবার এখানে একটা কথা আছে, যখন সে ইম্যাচিউর টাইপের থাকে, 2 মাস 3 মাস 4 মাস, ঠিক আছে, এই সার্কামস্টেন্সেস গুলোতে বাচ্চা যদি মারা যায় তখন আবার সেটা কালপেবল হোমিসাইড হিসেবে কাউন্ট হয় না। কিন্তু আপনার এটা খুব সম্ভবত 24 উইকস এর পরে, এটা আমি ঠিক বলতে পারবো না, এটা মেডিকেল টার্মে, খুব সম্ভবত 24 উইকস এর পরে যদি এভাবে মারা হয় সেই সার্কামস্টেন্সেসে কালপেবল হোমিসাইড হিসেবে গণ্য করা হয়, কারণ ওই 24 উইকস এর পরে মানে গর্ভের বাচ্চাকে হিউম্যান হিসেবে কাউন্ট করা হয়। সো এই 3টা সার্কামস্টেন্সেসেও কিন্তু আপনি কালপেবল হোমিসাইডের জন্য লায়াবল থাকবেন। এরপরে আমরা যাব সেকশন 300 যেটাতে বলা হয়েছে যে মার্ডার কি জিনিস। বলেন পারভেজ। হুম, মানে বলতেছেন হসপিটালে ছিল?
হসপিটালে ছিল, তারপরে তাকে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেট করা হয়েছে, ড্রাগের ফলে সে মারা যাচ্ছে। এই সারকামস্টেন্সেসে আপনার কালপেবল হোমিসাইড হবে না মার্ডার হবে? আচ্ছা, এই সারকামস্টেন্সেসে একটা জিনিস হচ্ছে যে আপনি কাকে লায়াবল করতে চাচ্ছেন। সে যে প্রথমে নর্মাল যে অসুস্থ ছিল তখন তার হাড্ডিগুড্ডি ভাঙছে সেটা, নাকি যে আপনার এই খারাপ ওষুধটা দিছে তাকে? কার কথা জিজ্ঞাসা করতেছেন? আচ্ছা আচ্ছা, এই সারকামস্টেন্সেসে দুটা রিজন হতে পারে। এক, যে ওষুধটা দেয়া হয়েছে সেই ওষুধটার কারণেই তার মৃত্যু ঘটেছে কিনা, নাকি ওই ওষুধটা প্রদান করার ফলে তার মৃত্যু ত্বরান্বিত হয়েছে। দ্যাট ইজ টু থিং। যে কারণ হচ্ছে যে ফার্স্টে সে যে অসুখটা সে সাফার করছিল, সে অসুখটা সাথে ধরেন তাকে যে ওষুধটা দেয়া হয়েছে, এই ওষুধটা দেওয়ার ফলে তার মৃত্যুটা আরো দ্রুত হয়ে গেছে। হয়তোবা তার কে যদি এই ওষুধটা না দিলে তার মৃত্যু হয়তোবা ঘটতো না, এরকম সার্কামস্টেন্সেস যদি থাকে, তাহলে কিন্তু আপনি তাকে লায়াবল করতে পারতেছেন। কারণ শুধুমাত্র ওই ওষুধটা দেওয়ার কারণেই আপনার সে মৃত্যু পথযাত্রী হয়েছে, তাই না? যে ধরেন স্বাভাবিক আমি একজন মানুষ, আমার হয়তো বা জ্বর হয়েছে, আমি হসপিটালে গেছি, আমাকে এমন কোন একটা মেডিসিন দিছে যেটার ফলে আমার মৃত্যু হয়েছে। জ্বর আমার হয়তো বা কোভিড হয় না, নর্মাল সিজনাল জ্বর ছিল যেটাতে আমার মৃত্যু ঘটার কথাই না। সেই সার্কামস্টেন্সেসে উইথ ইন্টেনশন যদি আমাকে এমন কোনো ওষুধ দেওয়া হয় যেটা আমার মৃত্যুর জন্য লায়াবল, সেই সার্কামস্টেন্সেসে মার্ডার হবে। আচ্ছা, যে আমাকে ওষুধটা দিছে, যদি সে উইদাউট ইন্টেনশন দিয়ে থাকে, যে এমন ওষুধ দিছে হয়তো বা ডেঞ্জারাস একটা অ্যাক্ট, বা যে যে নার্স ওষুধটা পুশ করছে সে হয়তো বা জানে না, সে আমাকে যে ওষুধটা দিছে সে জানে না যে ওটা কিসের ওষুধ, সেই সার্কামস্টেন্সে সেটা কালপেবল হোমিসাইড আসবে। কারণ সে এমন একটা কাজ করছে যে কাজটা আমার ডেথ কজ করতে পারে, পারে আবার নাও পারে, সেই সার্কামস্টেন্সে সেটা কালপেবল হোমিসাইড আসবে। কিন্তু এটা যদি ইচ্ছাকৃত ভাবে যে এই ওষুধটা দিলে পরে আমার মৃত্যু ঘটবে, ইন্টেনশন, একদম পারফেক্ট ইন্টেনশন, এবং সে এটার ব্যাপারে ইয়া, আপনি আমার সামনে দাঁড়ানো, আমি আপনার গুলি গেলাম, ঠাস করে আপনার মাথায় গুলি উড়ে গেল, একদম ডিরেক্ট ইন্টেনশন, অন্য কোনো কাহিনী নেই, সেই সার্কামস্টেন্সেসে মার্ডার আসবে। মার্ডারটা পড়াই, তারপরে আপনার ব্যাপারগুলো ক্লিয়ার হবে। আচ্ছা, এবার আসেন 300, যেখানে মার্ডারের কথা বলা হয়েছে, সেকশন 300। মার্ডারের যে বিষয় বা খুন, আচ্ছা so except in cases here in after accepted culpable homicide is murder, মানে এতক্ষণ আমরা যে 299 culpable homicide গুলো পড়লাম, culpable homicide মার্ডার হিসেবে কাউন্ট করা হবে কোন সার্কামস্টেন্সেস গুলোতে? চারটা সার্কামস্টেন্সেস। এক, if the act by which the death is done with intention of causing death, যে যে কাজটা আপনি করছেন আপনার ডিরেক্ট ইন্টেনশন ছিল যে আমি যে কাজটা করছি সেটাতে আপনার মৃত্যু ঘটবেই, ইন্টেনশন ছিল, এখানে কোনো নেগলিজেন্স অ্যাক্ট ছিল না, লাইকলি ছিল না, মানে এটা হবে। আমি একটা 200 ফিটের কুয়ার উপর দিয়ে এমন ভাবে মাচা পাইতে রাখলাম যে 200 ফিট উপর থেকে আপনি পড়লে, এবং কুয়ার নিচে আমি এরকম উঁচু 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 করে রড দিয়ে দিলাম, যে আপনি উপর থেকে পড়লে পুরো একেবারে আপনার বডির ভিতরে 5-6টা রড গেঁথে যাবে, একদম ডিরেক্ট ইন্টেনশন, আপনি মারা গেলেন, দ্যাটস মার্ডার। কিন্তু আপনি 5 ফিট কুয়ার উপরে আপনি জাস্ট এমনি চাটাই বিছিয়ে রাখলেন, পড়লে মরতেও পারে বা এমন ইঞ্জুরি হতেও পারে, নাও হতে পারে, সেটা হোমিসাইড। সেকেন্ডলি,
if it is done with the intention of causing such bodily injury as the offender knows to be likely to cause the death of the person with whom the harm is caused. So অথবা আপনি আমাকে পাঁচতলার উপর থেকে এমন ভাবে আপনি তেল ফেলায় রাখছেন, আমি টপাস করে পাঁচতলার ওই কোনায় গিয়ে পড়লাম এবং পড়ার পরে আমি স্লিপ কেটে পড়ে গেলাম, আমি মরলাম না, কিন্তু এমন ইনজুরি আমার হলো, ইট উইল, মানে আপনি জানেন যে এই ইনজুরিতে কেউ বাঁচতে পারবে না সেই সার্কামস্টেন্সেস। ঠিক আছে, মানে যদি কার্যটি কোনো ব্যক্তিকে এমন ভাবে দৈহিক আঘাত দেওয়ার উদ্দেশ্যে করা হয়ে থাকে যে আঘাতের ফলে যে ব্যক্তিকে আঘাত দেওয়া হলে সেই ব্যক্তির মৃত্যু হতে পারে, সেটা অপরাধী জানে সেই সার্কামস্টেন্সেস। Number 3, if it is done with the intention of causing bodily injury to any person and the bodily injury intended to be inflicted insufficient in the ordinary course of nature to cause death, যে যদি কোনো ব্যক্তি দৈহিক আঘাত মানে দেহেতে কোনো আঘাত দানের উদ্দেশ্যে কোনো কাজ করে এবং যে দৈহিক আঘাতটা দেওয়া হয়েছে এই আঘাতটা ন্যাচারালি যে কাউরে দিলে তার মৃত্যু অবধারিত সেই সার্কামস্টেন্সেস। থার্ড নাম্বার। Fourth number, if the person committing the act knows that it is so imminently dangerous that it must in all probability causing death or such bodily injury as is likely to cause death, or commit such act without any excuse for incurring the risk of causing death or such injury is aforesaid, মানে যে কাজটি আপনি করলেন সেই কাজটা এতটাই বিপজ্জনক যে মৃত্যু ঘটবেই, যে 200 ফিট উপর উঁচু কোন একটা কুয়ার উপরে আপনি চাটায় বিছায় রাখলেন, উপর থেকে আবার নিচ দিয়ে আপনি রড ঢুকায় রাখলেন, মানে পড়লে এতটাই ডেঞ্জারাস যে আমি পড়লে মরবো, জায়গায় আমি মরে যাব। ঠিক আছে, মৃত্যু ঘটবে, অথবা এমন দৈহিক জখম ঘটবে যেটার ফলে আমি জায়গায় আমার মৃত্যু হয়ে যাবে, আমার হয়তো বা রডের মধ্যে থেকে উঠায় আনবে, বাট আই এম নট গোনা সারভাইভ, সেই সার্কামস্টেন্সেস। এই চারটা সার্কামস্টেন্সেস হলে কালপেবল হোমিসাইড মার্ডার হিসেবে কাউন্ট হবে। যে আমরা তো পড়লাম যে গর্তের উপরে চাটায় বিছায় রাখলে লাইকলি টু, ওটা কালপেবল হোমিসাইড, বাট এই কাজটা এমন টাইপের একটা কাজ করছেন যেটাতে আমার মৃত্যু অবধারিত, তখনই মার্ডার হয়ে যাবে। একটা হচ্ছে টোটালি ইন্টেনশন নিয়ে আপনি কাজটা করছেন, আমি আপনার সামনে দাঁড়ানো, আপনার ইচ্ছা ছিল আমাকে খুন করা, আপনি গুলি করছেন, আমার মাথার খুলি উড়ে গেছে, মরে গেছি। অথবা দ্বিতীয় জিনিস হতে পারে যে কোনো চারটা যে কোনো একটা হবে, এন্ড না কিন্তু অর, রিমেম্বার, যে এমন টাইপের দৈহিক আঘাত ঘটছে যে যে আঘাত দেয়া হলে এই আঘাত আপনি জানেন যে এই আঘাতে কেউ বাঁচবে না। আরেকটা হচ্ছে যে এমন আঘাত দিছেন যে কোনো ব্যক্তি স্বাভাবিক নিয়মে এই আঘাতে মারা যায়। আর 4 নাম্বারটা হচ্ছে এমন মানে বিপজ্জনক কাজ আপনি করছেন, 200 ফিট উঁচু কুয়ার উপরে আপনি বিছায় রাখছেন, আপনি জানেন এটা মৃত্যু অবধারিত, ডেঞ্জারাস, কাজটাই এতটা ডেঞ্জারাস, সেই সার্কামস্টেন্সেস মার্ডার হচ্ছে। আচ্ছা, এবার আমি আসি, এটা সেকশন 300-এই দেয়া আছে যে কিছু কিছু সার্কামস্টেন্সেস আছে, সেই সার্কামস্টেন্সেস গুলোতে কালপেবল হোমিসাইড ইজ নট অ্যামাউন্টিং টু মার্ডার। কালপেবল হোমিসাইডই, মার্ডার না। আমরা চারে মানে এর আগে যে চারটা পড়লাম সেই চারটাতে হচ্ছে কালপেবল হোমিসাইড মার্ডার হিসেবে কাউন্ট হয়। ঠিক আছে, আর এখন যে পাঁচটা পড়বো সেই পাঁচটাতে হচ্ছে কালপেবল হোমিসাইড মার্ডার হিসেবে কাউন্ট হয় না। আচ্ছা, ফার্স্ট নাম্বারটা কি? Culpable homicide is not murder if the offender, well, is deprived of the power of self-control by grave or sudden provocation causes the death of person who gave the provocation or caused the death of any other person by mistake or by accident. এই সার্কামস্টেন্সেসে কালপেবল হোমিসাইড হবে, মার্ডার হবে না। ওকে, আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে পড়লাম সেকশন 300-এ, এখনো আমরা আছি সেকশন 300-এ। প্রথমে যে চারটা জিনিসের কথা বলছে সেই চারটা জিনিসে কালপেবল হোমিসাইডকে মার্ডার হিসেবে, ওই চারটা সার্কামস্টেন্সেসে কালপেবল হোমিসাইডকে মার্ডার হিসেবে কাউন্ট করা হবে। ঠিক আছে, এখন আমরা পাঁচটা সার্কামস্টেন্সেস পড়ব, সেই পাঁচটা সার্কামস্টেন্সেসে কালপেবল হোমিসাইডকে মার্ডার হিসেবে কাউন্ট করা হবে না, কালপেবল হোমিসাইডই থাকবে। ঠিক আছে, আচ্ছা, সেটা কি জিনিস?
নাম্বার যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে মানে সেলফ কন্ট্রোল বা সাডেন প্রভোকেশন, যে হঠাৎ করে আপনি রাগান্বিত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গিয়ে হঠাৎ করে আপনাকে রাগায় ফেলা হলো এবং বাই মিস্টেক আপনি কোনো একটা অ্যাক্সিডেন্ট করে ফেললেন। যে হয় না, পাশ দিয়ে একজন বলতেছে ও একটা খারাপ, ও একটা বদ, চরিত্রহীন, তোর বউ একটা খারাপ, তোর বউ চরিত্রহীন, তোর বউ লম্পট, এগুলা পাশের জনের কাছ থেকে শুনে 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 আপনি এত চাইতে গেলেন, ঠাস করে বউয়ের খুলিটা উড়াই দিলেন। ইট উইল বি কালপাবল হোমিসাইড, নট মার্ডার। কিন্তু আপনি দেখেন মার্ডার হইতে হলে কি হয়, ইন্টেনশন থাকে। আপনার কিন্তু ইন্টেনশন ছিল বউয়ের খুলি উড়াই দেয়া, একদম শুট করলেন উড়ে গেল, বা ম্যাডামের খুলি উড়াই দিব, শুট করলেন উড়ে গেল। কিন্তু সমস্যাটা ঘটছে আপনাকে পাশ থেকে প্রভোগ করা হয়েছে, বা হয়তো আপনার বউ সারাদিন হয় না, সারাদিন বেদ্দর 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 করতেছে, আপনি চাইতে আজকে কাহিনী শেষ করে দিব, পুরো ইন্টেনশন নিয়ে আপনি শেষ করে দিলেন। কিন্তু এটাতে হয়েছে শুধুমাত্র প্রভোকেশনের জন্য। প্রভোকেশন যেহেতু আছে, প্রভোকেশন মানুষ যখন প্রভোক হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়, মানুষের তখন এর নিজের সেলফ কন্ট্রোল থাকে না, তখন এটা মার্ডার হিসেবে কাউন্ট হবে না, তখন এটা কালপাবল হোমিসাইড হয়ে যাবে। আচ্ছা, এই কালপাবল হোমিসাইডের যে ব্যাপারটা, এটারও আবার তিনটা কাহিনী আছে। আচ্ছা, ফার্স্ট কাহিনী কি, that the provocation is not shout or voluntarily provoked by the offender as an excuse for killing or doing harm to any person. আচ্ছা, এই যে যে আপনাকে প্রভোকটা করা হয়েছে, প্ররোচনাটা দেওয়া হয়েছে, প্ররোচনাটি কোনো ব্যক্তিকে হত্যা করার বা ক্ষতি সাধনের উদ্দেশ্যে যিনি মার্ডারার বা অফেন্ডার, তিনি নিজেই প্ররোচিত হতে পারবেন না। যে আমি, সেটা কেমন, যে কিছু একটা বলছে আমি নিজে দেখালাম না, আমি অনেক খেপে গেছি, অনেক আমি চেটে গেছি আজকে, ঠিক আছে, ইটস নট লাইক দ্যাট। আপনি নিজে নিজে চেতলে হবে না, আপনাকে চেতাইতে হবে, আদারওয়াইজ এটা প্রভোকেশন হবে না। সেকেন্ডলি, that the provocation is not given by anything done in obedience to the law or by public servant in a lawful excuse for the power of such public servant. এই যে যে প্ররোচনাটা বা প্রভোকেশনটা, সেটা আইন অনুযায়ী কৃত কোনো কাজ বা কোনো সরকারি কর্মচারীর সরকারি কর্মচারী হিসেবে কোনো একটা আইনসম্মত ক্ষেত্রে করতেছে, সেই সারকামস্টেন্সেসে এখানে কোনো প্রভোকেশন অ্যাপ্লাই হয় না। থার্ড নাম্বারটা, that the provocation is not given by anything done in the lawful exercise of the right of private defense. যে প্ররোচনা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের আইনসম্মত প্রয়োগে সম্পাদিত কোনো কার্য হতে পারে না। যে মানে ডিফেন্স আমরা পড়ছি না ইয়াতে 100 থেকে আমরা ডিফেন্স পড়লাম না, তো ডিফেন্স ব্যবহার করতে গিয়ে আপনি বলতে পারবেন না যে আপনি প্ররোচিত হয়েছেন। সেটা কেমন, যেমন ধরেন আমি উদাহরণ দেখতেছি আপনাদের, যে কি বলবো, সাপোজ ধরেন এমন ভাবে আপনাকে উত্তেজিত করা হইলো, সাপোজ ধরেন একজন আরেকজনকে আঘাত করলো, ঠিক আছে, সাপোজ আমি আপনাকে দিলাম একটা চটকানি, এখন চটকানি দেওয়ার ফলে কি হইলো, আপনি খুবই চেতে গেলেন এবং আপনি এই মানে এই যে যে চেতলেন, আপনি আপনি কি করলেন, আপনি আমার উপরে চেতে গেলেন, আর পাশ দিয়ে আপনার ফ্রেন্ড, আচ্ছা ম্যাডাম তোরে চটকানি মারছে, ম্যাডাম বজ্জাত মহিলা, মহিলারে আজকে শেষ করে দে, দে আজকে তুই শেষ করে মহিলারে, নিয়ে ধর ছুরি না ধর, ম্যাডাম রে আজকে শেষ করে দে। আপনি কি করলেন, আপনি সুন্দর করে ম্যাডামকে আজকে শেষ করে দিলেন। এই সারকামস্টেন্সেসে আপনি প্ররোচিত হয়েছেন, রাইট, অন্য একজন আপনাকে প্রভোক করছে, ঠিক কিনা, এই সারকামস্টেন্সেসে আপনি কালপাবল হোমিসাইডের জন্য লায়াবল হবেন আপনি। কিন্তু আপনার পাশ থেকে আপনার ফ্রেন্ড যিনি ছুরিটা দিয়ে দিল, তিনি কিন্তু কালপাবল হোমিসাইডের জন্য লায়াবল হবেন না, তিনি ডিরেক্ট মার্ডারের জন্য লায়াবল হবেন। কেন, কারণ ইন্টেনশনটা কিন্তু তারই ছিল, আপনি তো প্রভোকড, কিন্তু আগে থেকে আপনার ফ্রেন্ডের ইন্টেনশন ছিল যে এই মহিলা বজ্জাত, এই মহিলারে শেষ করে দিতে হবে। এখন আমি ডিরেক্টলি শেষ করতে পারবো না, ও আজকে চেয়েছে ওরে দিয়ে শেষ করাবো, সো যে প্রভোকড হইলো সে কালপাবল হোমিসাইডের জন্য লায়াবল হবে, কিন্তু যিনি ঠান্ডা মাথায় ছুরিটা পাস করছে বা বন্দুকটা পাস করছে তিনি মার্ডারের জন্য লায়াবল হবে।
আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই যে প্রভোকেশনটা, এটা সাডেন হইতে হবে, সাডেন এনাফ টু অ্যামাউন্ট টু মার্ডার। এটা গেল এক্সেপশন 1, যে সার্কামস্টেন্সেসে মার্ডার হবে না, কালপেবল হোমিসাইড হবে, যখন আপনি প্রভোকড হয়ে যাচ্ছেন। এরপরে আমি দেখব এক্সেপশন 2, যখন culpable homicide is not murder if the offender in exercising good faith of the right of private defense of person or property exceed the power given to him by law and causes the death of the person against whom he is exercising such right of defense without premeditation and without any intention of doing more harm than is necessary for the purpose of such defense। সেটা কি জিনিস? আপনার বাসায় চোর ঢুকছে চুরি করার জন্য, ঠিক আছে, আপনি চোরে মাইরা ফেলাইলেন, সেই সার্কামস্টেন্সেসে মার্ডার হবে না, কালপেবল হোমিসাইড হবে। মানে আপনি রাইট টু প্রাইভেট ডিফেন্স ব্যবহার করতে গিয়ে সেটা করলেন। এখানে এক্সাম্পলটা কি দেওয়া হয়েছে? Zaid attempt to worship A not in a such manner that cause grievous hurt to A. A draws out a pistol. Zaid persists in assault and A, believing in good faith that can by any other means prevent himself of being worshipping, should Zaid dead and he has committed murder, not only culpable homicide. আচ্ছা, সেটা কি যে কোন একজন ব্যক্তি ঘোড়ার চাবুক দিয়ে অন্য আরেকজন ব্যক্তিকে প্রহার করছিল, সে এমন ভাবে প্রহার করতেছে যাতে ওই ব্যক্তির শরীরে কোনো ধরনের জখম না হয়। এখন এ অবস্থায় কি করলো, যাকে মানে প্রহার করতেছিল সে একটা পিস্তল নিয়ে কি বলবো, পিস্তল নিয়ে তাকে গুলি করার চেষ্টা করে, বাট যে প্রহার করতেছিল সে তারপরও প্রহার করতে থাকে। সো ওই সার্কামস্টেন্সেসে যেহেতু প্রহার করা স্টপ হয়নি, সো ওই সার্কামস্টেন্সেসে সে সেলফ ডিফেন্সের জন্য যে মারতেছিল তাকে গুলি করে এবং সে মারা যায়। তো এই সার্কামস্টেন্সেসে সে তো সেলফ ডিফেন্স ব্যবহার করতেছিল, সে নিজের আত্মরক্ষার জন্য প্রথমে পিস্তল উঠায় তারা বলছে তুমি যদি আমারে আর পিটাও আমি কিন্তু তোমারে গুলি করব, বাট সে শোনে নাই, তারপরেও কিন্তু তারে পিটাইতেছিল, তো সে মেরে দিছে, মরে গেছে। দ্যাটস দ্য মানে ইন দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স ব্যবহার করতে গিয়ে যদি কাউকে মৃত্যু ঘটনা হয় সেটা আপনার কালপেবল হোমিসাইড হবে, মার্ডার হবে না। বা ধরেন ওই যে বললাম যে আপনার ঘরে চুরি করতে আসছে বা হয়তো বা আপনার রেপ করতে আসছে, সেই সার্কামস্টেন্সেস এগুলোও আমরা পড়বো, এই সার্কামস্টেন্সেস গুলোতে ইয়া হয়, মার্ডার করা যায়, মানে কালপেবল হোমিসাইড হয় আর কি, মার্ডার হয় না। আচ্ছা, এক্সেপশন 3, culpable homicide is not murder if the offender, being a public servant or aiding a public servant acting for the advancement of public nuisance, exceed the power given to him by law, causes the death by doing the act which he in good faith believes to be lawful and necessary in due discharge of his duty as such public servant and without ill will toward the person whose death is caused. সো থার্ড নাম্বারটা যেটা বলতেছে সেটা হচ্ছে শাস্তিযোগ্য নরহত্যা, মানে কালপেবল হোমিসাইড ইজ নট অ্যামাউন্ট টু মার্ডার যদি যিনি মানে কি বলবো দোষী তিনি একজন সরকারি কর্মচারী হয় এবং সরকারি কর্মচারী সরকারি কাজ করতে গিয়ে সে যদি তার কাজে মানে যতটুকু পাওয়ার দেওয়া হয়েছে, হয়তো বা তাকে গুলি করার পাওয়ার দেওয়া হয় নাই, ঠিক আছে, সেই সার্কামস্টেন্সেসে সে গুলি করলো এবং মারা গেল। এখন সে যদি সেটা গুড ফেতে করে থাকে, অনেক সময় হয় না যে ব্যাড ফেতে আমার ইচ্ছাই এই আসামিটাকে মেরে ফেলানো, এটা মানে ব্যাড ফেথ, তখন আপনি গুলি করলেন ওই আসামিটা মারা গেল, তাকে আপনি সাপোজ ধরেন কোন একজন অফেন্ডারকে আপনি পুলিশ অফিসার আপনি অ্যারেস্ট করতে গেছেন, এখন আপনাকে যে পাওয়ার দেওয়া হয়েছে সেই পাওয়ারে আপনি তাকে গুলি করতে পারবেন, কিন্তু পায়ে গুলি করতে পারবেন, কিন্তু আপনাকে দেখে সে এমন ভাবে দৌড়াচ্ছে, আপনি তাকে গুলি করতে গিয়ে পায়ে গুলি করতে গিয়ে গুলি করতে পারলেন না, বুকে গুলি লাগলো, সাথে সাথে ইনস্ট্যান্টলি মারা গেল, সেই সার্কামস্টেন্সেসে আপনি কালপেবল হোমিসাইডে লায়াবল হবেন, মার্ডারে না। কেন? কারণ আপনার খুব সম্ভবত কোনো খারাপ ইন্টেনশন ছিল না, তাকে মেরে ফেলানোর ইচ্ছা ছিল না, যেহেতু পায়ে গুলি করতে গিয়ে আপনি পায়ে গুলি করতে পারেননি, তার বুকে গুলি লেগে গেছে আনইনটেনশনালি, সেই সার্কামস্টেন্সেসে আপনি কালপেবল হোমিসাইডের জন্য লায়াবল হবেন। কিন্তু এমন যদি হয় যে আপনার
খারাপ ইচ্ছা ছিল যে আচ্ছা তোরে আজকে আমি পাইছি, তোরে আজকে আমি মেরেই ফেলবো, পায়ে গুলি না করতে গিয়ে আপনি সরাসরি মাথায় গুলি করলেন, ইজ ডেড, তখন আপনি মার্ডারের জন্য লায়াবল হবেন। এবার আসি এক্সেপশন 4, culpable homicide is not murder if it is committed without premeditation, মানে আগে থেকে কোনো ধরনের প্ল্যান ছিল না, in a sudden fight, in a heat of passion, upon a sudden quarrel, and without the offender having taken undue advantage or acted in a cruel or unusual manner. সো কি হয়েছে যে মানে হঠাৎ করে আকস্মিক উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে, কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, হাতাহাতি করতে করতে যে আপনি একজন আরেকজনকে মেরে ফেলছেন, সেই সার্কামস্ট্যান্সেস কালপেবল হোমিসাইড, নট মার্ডার। Number 5, culpable homicide is not murder when the person whose death it caused, being the above the age of 18 years, suffer death and take the risk of death of his own consent. এটা হচ্ছে মানে কি বলবো, 18 বছরের ঊর্ধ্বে বয়স্ক সে যদি নিজে মৃত্যুবরণ করে বা মৃত্যু ঝুঁকি গ্রহণ করে, সেটা কেমন? সাপোজ ধরেন আপনার আপনি নিজে নিজে সুইসাইড খেলেন, সেই সার্কামস্ট্যান্সেস আপনার বয়স 18 বছরের উপরে, বা ধরেন আপনি অন্য আরেকজনকে বাঁচাতে গিয়ে এনিহাও কোনো একটা মার্ডার ঘটে গেল, সেই সার্কামস্ট্যান্সেস গুলোতে, বাট 18 ইয়ার্সের উপরে হতে হবে। আচ্ছা, এবার আসি আমরা পানিশমেন্ট। মার্ডার আমরা সেকশন পড়লাম হচ্ছে 300 মানে 300 সেকশনে মার্ডার কি জিনিস পড়লাম। মার্ডারের ডেফিনেশন দেওয়া হয়েছে 302-এ, 301 পড়ায় না নর্মালি, আমি কথাটাও করতে দেখিনি, সরি কি বলি আমি। সো 302-এ হচ্ছে পানিশমেন্ট দেওয়া হয়েছে, পানিশমেন্ট ডেথ, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, অথবা এর সাথে ফাইন থাকে। আচ্ছা, 303 হচ্ছে পানিশমেন্ট ফর মার্ডার বাই লাইফ কনভিক্ট। সেটা কি জিনিস? whoever being under sentence of imprisonment for life commit murder, মানে আপনার মাথার উপরে অলরেডি যাবজ্জীবন কারাদণ্ড পানিশমেন্ট আছে, ঠিক আছে, এরপরে আপনি যা করলেন একজনকে খুন, তখন আপনার পানিশমেন্ট হবে পুরোপুরি মৃত্যুদণ্ড। আচ্ছা, 304 হচ্ছে পানিশমেন্ট ফর কালপেবল হোমিসাইড। কালপেবল হোমিসাইড আমরা কত ধারাতে পড়লাম? 299-এ। সো 299 এর পানিশমেন্ট হচ্ছে 304-এ। আচ্ছা, 304-এ বলতেছে whoever commit culpable homicide not amounting to murder shall be punished with imprisonment for life, imprisonment for either description which may extend to 10 years, shall be liable to fine, and if the act by which the death is caused is done with the intention of causing death or causing bodily injury as is likely to cause death, or with imprisonment or with description for a term which may extend to 10 years, or in fine, or with both, if the act is done with knowledge, মানে আলাদা আলাদা করছে আর কি। কালপেবল হোমিসাইডে তো ডিরেক্ট ইন্টেনশন থাকে না, এই জন্য আলাদা আলাদা করছে, যে ডিরেক্ট ইন্টেনশন থাকলে সেটা লাইফ ইমপ্রিজনমেন্ট হচ্ছে, তারপর এটা হচ্ছে যে বডিলি ইনজুরি করার জন্য যদি ইন্টেনশন থাকে, লাইকলি টু কজ হতে পারে, সেই সার্কামস্টেন্সেসে 10 ইয়ার্স পর্যন্ত। আরেকটা হচ্ছে যখন উইদাউট এনি ইন্টেনশন থাকতেছে, সেই বাট উইদাউট এনি ইন্টেনশন টু কজ ডেথ অর টু কজ বডিলি ইনজুরি অ্যাজ ইজ লাইকলি টু কজ ডেথ, সেই সার্কামস্টেন্সেসে 10 ইয়ার্স পর্যন্ত অর ফাইন অর বোথ আনতেছে, ঠিক আছে। বাট আপনার 299-তে যেটা কালপেবল হোমিসাইড, কালপেবল হোমিসাইডের যে পানিশমেন্টটা লাইফ ইমপ্রিজনমেন্ট অথবা সেটা এক্সটেন্ড করে 10 ইয়ার্স পর্যন্ত যায়, এটাই হচ্ছে মেন। আর 300-তে মার্ডারের পানিশমেন্ট দেওয়া হয়েছে, সরি মার্ডারের ডেফিনেশন দেওয়া হয়েছে, আর 302-এ হচ্ছে মার্ডারের পানিশমেন্টের কথা বলা হয়েছে। 300-তে মার্ডারের ডেফিনেশন দিছে, আর 302-এ হচ্ছে মার্ডারের পানিশমেন্টের কথা বলা হয়েছে। ওকে, সো এই ছিল আমার মার্ডার আর এর বেসিক্যালি একটা পার্থক্য পড়ানো হয়। এই পার্থক্যটা আমি নেক্সট দিনে যদি ক্লাসে পারি আমি আপনাদেরকে একটু পার্থক্য করব। এর আগে আপনারা নিজেরা একটু পার্থক্য করার চেষ্টা করবেন যে
পানিশমেন্ট এবং কালপাবল হোমিসাইড, সরি মার্ডার এবং কালপাবল হোমিসাইডের মধ্যে ডিফারেন্সটা কি হয়। বাট মার্ডার এবং কালপাবল হোমিসাইডের ডিফারেন্সের জন্য 300 যে সেকশনটা সেই সেকশনটাই মূলত বলা হয়েছে। কারণ প্রথম যে 4টা এক্সেপশনের কথা বলছে ওই 4টা এক্সেপশনে হচ্ছে মার্ডার হচ্ছে, আর পরে যে 5টা এক্সেপশনের কথা বলছে ওই 5টা এক্সেপশনে হচ্ছে কালপাবল হোমিসাইড হচ্ছে। এই দুটারে এক করলেই কিন্তু মার্ডার এবং কালপাবল হোমিসাইডের পার্থক্যটা চলে আসে। ওকে, কারো কোনো কোশ্চেন যদি থাকে আমাকে করতে পারেন, আদারওয়াইজ আমি পেনাল কোডের ক্লাস শেষ করে দিব, ক্রিমিনোলজি ক্লাস শুরু করব এই একই লিঙ্কেই।